আজকে এই dissemination workshop on the outcomes of national and professional qualification framework. The workshopের chairperson, BTEB chairman, Mr. Kamal and Mr. Jahangir, my colleagues from two offices of the government, Mr. Kishore Kumar Singh, আর আছেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক মিস্টার শাহাদাত। স্পেশালি আমি উল্লেখ করব মিস্টার শাহজাহান এবং মিস্টার শহীদুল ইসলাম, রাজু মোহাম্মদ শহীদুল ইসলাম। এক্সিলেন্ট দুটো প্রেজেন্টেশন আপনারা দিয়েছেন এবং মিস্টার শাহজাহান যে প্রেজেন্টেশনটি দিয়েছেন সেটি একদম মানে পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে এসছে। এরপর সেটাতে আমরা স্ট্যাটাসটা জানতে পেরেছি, স্ট্যাটাস এন্ড হিস্ট্রি ওভারভিউ অফ NTVQF, and then শহীদুল ইসলাম সাহেবের প্রেজেন্টেশনে আমরা পেয়েছি এর অ্যাকসেপ্টেবিলিটি সম্পর্কে একটা পিকচার বাই দি এমপ্লয়ার্স এন্ড আদার স্টেক হোল্ডার্স, এবং সেটাতে আমরা জানতে পারলাম যে এটা কতটুকু কার্যকর হচ্ছে সেই রিপোর্টে। এবং এখন হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের আর কি রিকোয়ারমেন্ট। সো স্ট্যাটাস, প্রেজেন্ট স্ট্যাটাস and actually acceptability and what we need in the future, এই তিনটা জিনিস এই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের ভেতর আমরা মনোনিবেশ করব আলোচনা কালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সাধারণত মাইন্ডসেট যখন হয়ে থাকে তখন সরতে পারি না, কারণ আমি এখনো প্রচুর চিঠি পাই এনএসডিসি এবং স্পেসিফিক্যালি যেই স্টেক হোল্ডার্সরা এনএসডিএ গঠন করেছে তাদেরও চিঠি পাই এনএসডিসি, সিইও এনএসডিসি। তখন আমাকে আবার বলতে হয় যে চেঞ্জ হয়তো হয়তো কিন্তু উচ্চারিত হচ্ছে বিটিভি থেকে। এনএসডিসি হচ্ছে, কো চেয়ারম্যান হচ্ছে, তারপরে অনেক কিছুই হচ্ছে, অর্থাৎ মাইন্ডে অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে একটা জিনিস। এটা এখন এই যে ট্রান্সফরমেশন ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। সো দি evolution of the technical and vocational education in our country, যে শাহজাহান সাহেবের কাছ থেকে আমরা যেটা পেলাম, ধাপে 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 অনেক দূর আমরা এগিয়েছি এবং হিউজ কন্ট্রিবিউশন আছে বিটিভির, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন যেই স্ট্যাটাসে এসেছি আমরা, এখন আমরা বলতে পারি যে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই যে জিনিসটি অনুধাবন করতে পারিনি যে এটা আসলে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের একটা বিষয়, সেটা আমরা অনুধাবন করতে পারিনি, যে কারণে হয়তো আমরা এটিকে একটা এডুকেশনের একটা পার্ট হিসেবে এতদিন ধরে বিবেচনা করেছি। নাও ইট ইজ নট এডুকেশন পার্ট অনলি, ইট ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য বক্স। এই জায়গাতে যখন অনুধাবন করেছে গভর্নমেন্ট, তখন গভর্নমেন্ট এখানে এখন একটা রেগুলেটরি অথরিটির কথা চিন্তা করেছে এবং গভর্নমেন্ট যেই সেফ প্রজেক্ট তৈরি করেছিল এবং সেফ প্রজেক্টও তার কার্যক্রমের মধ্যেই তারা এনএসডি এটা ফ্যাসিলিটেট করেছে। এবং আমি যেটুকু অনুধাবন করতে পারছি যে প্রত্যেকটি অর্গানাইজেশন যারা ইনভলভ ইন স্কিল, তারা কিন্তু ওয়েলকাম করছে এনএসডিএ কে, বিকজ তারাও চায় একটা শক্তিশালী আমব্রেলা, যে আমব্রেলা এগুলোকে ধারণ করবে, মনিটর করবে, ফ্যাসিলিটেট করবে, রেগুলেট করবে, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ডটা হায়ার হবে, অ্যাকসেপ্টেবিলিটিটা ইউনিভার্সাল হবে। সেজন্য এনএসডিএ গঠিত হয়েছে এবং এর সঙ্গে আমাদের অনেক ন্যাশনাল অবজেক্টিভ আছে। এনএসডিএ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি অথরিটি। প্রধানমন্ত্রীর কার্যালয় এখন বেশ কটি প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড অথরিটির রেগুলেটরি মিনিস্ট্রি। এটা একটা লং টার্ম পার্সপেক্টিভ। আমাদের যে গোল, আমাদের যেই 21, 23, 30 and 41 এই সবগুলো মাইলস্টোনকে সামনে রেখে এবং আমাদের জিডিপি গ্রোথকে আরো অ্যাক্সেলারেট করার জন্য এখন যে চারটি অর্গানাইজেশন প্রাইম মিনিস্টার সরাসরি লুক আফটার করেন,
অ্যাপার্ট ফ্রম এনজিও ব্যুরো এনএসআই সেগুলো অথবা ইপিজ্যাট সেগুলোর প্রোফাইল কিন্তু অত হাই নয়, যতটা হাই চারটা অর্গানাইজেশন, একটা বেজা, একটা বিডা, একটা পিপিপি এবং আরেকটি হল স্কিল। এবং গভর্নমেন্ট মনে করছে যে বেজা, বিডা এন্ড পিপিপি, these three organizations is directly related to investment from abroad and from country. So এই অর্গানাইজেশনস গুলো যখন ইনভেস্ট করবে ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ব্যাপক বিজনেস প্ল্যাটফর্ম তৈরি হবে এবং ব্যাপক সংখ্যক স্কিলড ওয়ার্ক ফোর্সেস দরকার হবে, ম্যানেজারিয়াল লেভেল টু ওয়ার্কিং লেভেল। সো এখানে একটা বড় ধরনের প্রস্তুতি প্রয়োজন আছে। বিটিবির যে পার্সপেক্টিভটা সেটা থেকে আরো অনেক ছড়িয়ে যাবে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হলো যে আমরা এসছি অ্যাওয়ারনেসের কথা এসছি, যে শহীদুল ইসলাম সাহেবের প্রেজেন্টেশনে পলিসি, জব সেল এন্ড অ্যাওয়ারনেস, এই তিনটা বিষয়। অ্যাওয়ারনেস তো খুব বেশি প্রয়োজন আমাদের, অ্যাওয়ারনেস এন্ড কমিউনিকেশন। পাবলিসিটি একদম নেই বাংলাদেশে। এর কারণ হলো আমরা শুধু মনে করি যে পাবলিসিটি, অ্যাওয়ারনেস শুধু ডেভেলপমেন্ট পার্টনার্স এর পয়সা দিয়েই করা যায়। জিওবি মানি দিয়ে করলে আমাকে অডিট আপত্তি দিবে, জিওবি মানি দিয়ে করলে এটা করা ঠিক হবে না, এটা তো আমার টাকা আমি এত হেলায় ফেলায়, মানে পাবলিসিটিটাকে আমি মনে করছি হেলায় ফেলায় খরচ করা। আসলে পাবলিসিটি ইজ দ্য মেইন থিং। আপনি এখন দেখবেন খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ হিউজ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, দিজ আর অ্যাকচুয়ালি ইনিশিয়েটেড ফ্রম জিওবি মানি। সো এখানে প্রাণ বাঁচাতে আমাকে অ্যাওয়ারনেস বিল্ড করতে হচ্ছে, ভেরি সেন্সিটিভ। শুধু যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তা নয়, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং এর বা যোগ্যতার যে একটা অ্যাকসেপ্টেবিলিটি, সেটা কিন্তু আমাদের দেশে এখনো তৈরি হয়নি। এই কাজটি কিন্তু বিটিভি করছে না বা করতে পারছে না, বা করার ম্যান্ডেট দেওয়া হয়নি, অথবা এখনো ভাবনা চিন্তার মধ্যে আসেনি। কিন্তু এটা এনএসডিএ এটা আইডেন্টিফাই করছে এবং করবে। বিকজ এই যে অ্যাওয়ারনেসটা, সেটা হলো যে আমরা বক্তৃতায় এসছে এটা, যে সোসাইটিতে এখনো জেনারেল এডুকেশনের অ্যাকসেপ্টেবিলিটি বেশি, মাস্টার্স ইজ মোর অ্যাকসেপ্টেবল দ্যান এ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর্নিং মোর। তো এই অন্তত এই জায়গায় অর্থের মূল্য নাই। এই জায়গাতে একটি পরিবার তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য সে কিন্তু টাকার গুরুত্ব দিচ্ছে না, সে গুরুত্ব দিচ্ছে এডুকেশন। আমি প্রথম 1978-এ আমি প্রথম কিন্তু অ্যাডমিশন নিয়েছিলাম মেরিন ডিপ্লোমা ইনস্টিটিউটে নারায়ণগঞ্জ। প্রাইমারিলি আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি টেকনিক্যাল এডুকেশনে যাব এবং মেরিন ইজ দ্য রাইট প্লেস এবং এখানে অনেক ক্যারিয়ার স্কোপ আছে। আমি ভর্তি হয়েছি এবং 7-8 দিন ক্লাসও করেছি। কিন্তু আমি দেখি যে আমি যাকেই বলি সেই আমাকে ডিসকারেজ করছে, ওয়াই হিয়ার, গো টু ইউনিভার্সিটি। দেন আই কুইট দ্যাট এডুকেশন এবং আমি ইউনিভার্সিটিতে এসেছি। কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমি যে কাজ করছি তাতে কিন্তু আমার যে সাবজেক্টে আমি এডুকেটেড হয়েছি সেই সাবজেক্টের কোনো অ্যাপ্লিকেশন নাই। এখন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখছি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এসে আবার আমি আমার কোয়ালিফিকেশন বা স্কিল তৈরি করেছি আমি পাবলিক প্রকিউরমেন্ট এন্ড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো এই যে জায়গাটাতে কাজ করার পর আমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পেরেছি গভর্নমেন্টকে ফ্রম মাই পোস্ট ডিজি সিপিটিউ। এবং আজকে আমাদের এখানে পাবলিক প্রকিউরমেন্টের যে সিস্টেমটা, এটা একদম যে ফ্রেমওয়ার্কটা, এটা ওয়াইডলি এস্টাবলিশড উইথ আইসিটি অ্যাপ্লিকেশন, ইজিপি। আরো কিছু বাকি ছিল যেটা আমি কমপ্লিট করে আসতে পারিনি। ইন্টারন্যাশনাল টেন্ডারটা ইলেকট্রনিক্যালি হওয়া, সেটি আমি শেষ করে আসতে পারিনি। সো এখানে এখন আমি কথা বলছি স্কিল নিয়ে। এবং আজকের এই ওয়ার্কশপের যারা পার্টিসিপেন্টস, তাদের সবার মধ্যে একমাত্র আমি হলাম লেম্যান, একমাত্র আমি আসলে মূর্খ অন দিস সাবজেক্ট, স্কিলে। কারণ আমার কোনো পড়াশোনা নাই স্কিলে, আমার কোনো অ্যাওয়ার নেই, আমার কোনো প্র্যাকটিস নেই, এবং আমি এই জায়গাটায় কোনো কাজও করিনি আজ পর্যন্ত। কিন্তু আমি আসার পর আমার মনে হয়েছে যে এটা একটা মহাসমুদ্র, এবং এই মহাসমুদ্র যদি পাড়ি দেওয়া যায় তাহলে বাংলাদেশ কিন্তু আসলেই অনেক দূর চলে যাবে। এবং এটা পাড়ি দেওয়ার জন্য যে প্রস্তুতি, যে এফোর্ট, এটা একটা কনসার্টেড এফোর্ট দরকার। এবং এটা করতে পারলে কিন্তু আমি এটা মনে করি যে একটা ইবাদতের মতো, এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থান হবে। এবং এই লক্ষ্যে
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2023-এর মধ্যে তিনি 1.5 কোটি কর্মসংস্থান করবেন এবং 1.5 কোটি মানুষের যুবককে দক্ষ তৈরি করবেন। এবং এই টার্গেটটা কিন্তু আমরা যারা এই জায়গাতে কাজ করছি, এনএসডি এখনো তার সব স্টেক হোল্ডারদের সঙ্গে একটা জায়গায় বসে আলোচনা করতে পারিনি, ডিসেমিনেশন করতে পারিনি। কিন্তু আমরা একটা অ্যাকশন প্ল্যান প্রিপারেশনে যাচ্ছি। এই অ্যাকশন প্ল্যানটা হবে টার্গেটিং টু দ্যাট টার্গেট, গভর্নমেন্টের পলিটিক্যাল টার্গেট, এবং সেটাকে সামনে রেখে আমরা সময় আবদ্ধ একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব প্রত্যেক স্টেক হোল্ডার্স এর অবজেক্টিভটাকে কম্পাইলেশনের মাধ্যমে। এবং সেটি আমরা একটা বড় ধরনের ওয়ার্কশপ করবো। আইএলও সাপোর্ট দিচ্ছে আমাদের এই অ্যাকশন প্ল্যান প্রিপারেশনে। এট দ্য সেম টাইম কামালও বলেছেন এবং জাহাঙ্গীর উল্লেখ করেছেন যে এনএসডিপি 2011 এটাকে আপডেট করতে হবে, এটাও আমরা হাত দিয়েছি কাজে এবং মোটামুটি প্রিপারেটরি ওয়ার্ক হয়ে গেছে, এটাও আইএলও সাপোর্ট দিচ্ছে আমাদের স্কিল 21 প্রজেক্ট। সো দুটো ইম্পর্টেন্ট কাজ, একটা হলো অ্যাকশন প্ল্যান করা আর একটা হলো এনএসডিপি আপডেট করা। কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এটা একটা লিভিং ডকুমেন্ট, অ্যাকচুয়ালি এটা স্ট্যাটিক হলে চলবে না। এখানে যে জায়গাটাতে আমরা আছি সেই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে গ্লোবাল নিড, গ্লোবাল রিকোয়ারমেন্ট, গ্লোবাল স্ট্রাকচার অফ এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। এবং তার নিরিখে আমরা যদি NTVQ কে আপডেট করতে না পারি এবং এখন আমাদের যে লেভেল আছে সেই লেভেলটাকেও আরো হায়ারে চলে যেতে হবে, সেগুলো কে করবে? আমি এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি পুরো আইনটা ভালো করে পড়ে দেখেছি। ইট ইজ নট ক্লিয়ার অ্যাকচুয়ালি কে করবে। হুএভারই, গভর্নমেন্টের যে কেউ করলেই হবে, এবং করলে সেটা যদি অ্যাপ্রুভ করে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে সেটাকেই ফ্যাসিলিটেট করবে এনএসডিএ, তাতে কোনো অসুবিধা নেই। আমরা এনএসডিএ এবং বিটিভি, যেহেতু বিটিভি এক কাজ করেছে এবং অনেক দূর নিয়ে গেছে এবং সেটাকে আমরা কন্টিনিউ করাবো এবং আমরা আসলে একে অপরের কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করব। এখানে কোঅর্ডিনেশন, ফ্যাসিলিটেশন, রেগুলেটরি ফাংশন তো থাকবেই, তার মধ্যেও কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড একটা রিলেশনশিপ থাকবে এবং আমরা একে অপরের সহযোগী হয়ে যে জায়গাগুলোতে আমরা আসলে ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন, একটা টেকনিক্যাল এডুকেশন বা একটা ট্রেনিংকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য মূলত ট্রেনার, আমাদের এখানে ট্রেনারের বড় অভাব, বিগ গ্যাপ ইন ট্রেনার, কম্পিটেন্ট ট্রেনার। ট্রেনি আমরা ইন্ডাস্ট্রি, ফর্মাল, ইনফর্মাল হিউজ ট্রেনিজ আছে, আমরা কিন্তু এদেরকে ক্যাচ আপ করতে পারছি না। ক্যাচ আপ করতে হলে যেটা করতে হবে সেটা কামাল অবশ্যই কিছুটা বলেছে, এটা কিন্তু এনএসডি এর কাজ এবং এটাকে আসলে বাধ্যতামূলক করতে হবে যে কোনো এমপ্লয়ার আইদার ইন প্রাইভেট সেক্টর অর ইন গভর্নমেন্ট সেক্টর উইদাউট দি সার্টিফিকেশন অফ যেই কম্পিটেন্ট অথরিটি অন বিহাফ অফ দি স্টেট, সেই সার্টিফিকেট ছাড়া তাকে কম্পিটেন্ট অথবা তাকে স্কিল ওয়ার্ক ফোর্স বলা যাবে না, ওয়ার্কার বলা যাবে না বা ম্যানেজার বলা যাবে না। তো তাহলে যদি এটা না হয় তাহলে সে অবশ্যই করবে। এবং যেটার উপর আমি এমফাসিস দিচ্ছি সেটা হলো যে সার্টিফিকেট ট্রেনিং প্রোভাইডার, সার্টিফিকেট প্রোভাইডার ইজ ডিফারেন্ট, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, এনজিও, ফরেন অ্যান্ড অ্যাব্রড, ইন কান্ট্রি। কিন্তু সার্টিফিকেট শুড বি এ ইউনিফর্ম স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেট আফটার অ্যাসেসমেন্ট, যেহেতু আপনারাই বললেন যে আসলে এর মধ্যে প্রাণ হলো যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এবং সেটা সিস্টেমের মধ্যে ফেলা, সিস্টেম কি আমরা জানি, দেন ফাইনালি যদি এটা অ্যাচিভমেন্ট হয় অথবা ডেলিভারিটা যদি কোয়ালিফাইড হয় তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের দায় দায়িত্ব কিন্তু স্টেট নেবে, সরকার নেবে, এনএসডিএ নেবে, যে এই এনএসডিএ ওন করছে এই দক্ষ ব্যক্তিটিকে, যে এ আমার সুপারভিশনে কোনো একটা ট্রেনার, কোনো একটা ট্রেনিং প্রোভাইডারের সে অর্গানাইজেশনের কাছ থেকে ট্রেনিং পেয়ে একটি দক্ষ কর্মীতে পরিণত হয়েছে। আমরা কিন্তু এভাবেই চিন্তা করে এগোচ্ছি। সুতরাং এখানে এক্সপ্লোর করতে হচ্ছে আমাকে, হাজার হাজার স্কিল এরিয়া, হাজার হাজার ইনফর্মাল এরিয়া কিন্তু বাদ পড়ে আছে, বাইরে পড়ে আছে, সেগুলোকেও করতে হবে। যেমন উদাহরণস্বরূপ যেটা এখান থেকে বলা হয়েছিল যে কনস্ট্রাকশন ফার্মে 10% স্কিল ওয়ার্কফোর্স থাকতে হবে, আদারওয়াইজ তাকে কাজ দেওয়া হবে না। এটা এইভাবে বলা যাবে না, কারণ যে কন্ট্রাক্টর কাজ করছে গভর্নমেন্ট প্রজেক্টে সে কিন্তু একটা কম্পিটিশন ফেস করছে এবং তার সামনে একটা আইন আছে, বিধি আছে এবং সে কিন্তু একটা টেন্ডার ডকুমেন্ট ফলো করে সাবমিট করে।
সেখানে আইনে এবং টেন্ডার ডকুমেন্টে আনতে হবে যে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো যেই কন্ট্রাক্টর ফার্ম পার্টিসিপেট করছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরেকটি ক্রাইটেরিয়া অ্যাড হবে যে তার দক্ষতা সনদ থাকবে, কোত্থেকে থাকবে সেখান থেকে বলা থাকতে হবে। এবং সেটা আবার ইন্টারন্যাশনাল ন্যাশনাল করা যাবে না, কারণ ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর যারা আসবে তাদের আবার যদি এটা আমি এই শর্ত দিই তাহলে কিন্তু তার জন্য পার্টিসিপেশন টাফ হয়ে যাবে। সো এখানে এগুলো অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। আবার যেমন বিআরটিএ কে নিয়ে একটা মিটিং হচ্ছিল পিএম অফিসে, সেখানে বলা হলো যে ড্রাইভার হ্যাভ 4 ডকুমেন্টস, তাকে আরেকটা ডকুমেন্ট ম্যান্ডেটরি করে দিতে হবে, দ্যাট ইজ এনএসডিএ সার্টিফিকেট। হি উইল গেট ইট ফ্রম হিজ ইনস্টিটিউশন, কিন্তু এনএসডিএ এন্ডোর্স, তাহলে একজন ড্রাইভার সেখানে হার্ড এন্ড সফট বোথ স্কিল হি উইল গেট। তাহলে একজন ড্রাইভার কিন্তু সে শুধু যে ড্রাইভিং লাইসেন্স থাকলেই সে একজন দক্ষ ড্রাইভার তা কিন্তু নয়, তাকে এখানে কোন একটা লেভেলকে মিট করতে হবে, তাহলে সেভাবে সে একটা, তো এরকম অনেক হিউজ জিনিস আছে। এটাকে স্ট্রিমলাইন করা, প্রপারলি অ্যাকচুয়ালি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যেটা মিউচুয়াল রিকগনিশন দেশে এবং বিদেশে এর অ্যাকসেপ্টেবিলিটি। বিদেশে এর অ্যাকসেপ্টেবিলিটির জন্য ব্যাপক কাজ কিন্তু হয়নি, ব্যাপক কাজ করতে হবে, বিভিন্ন কান্ট্রির সঙ্গে কথাবার্তা বলতে হবে, তাদের সঙ্গে এগ্রিমেন্টে আসতে হবে। কিন্তু এনএসডি হওয়ার পর আমি যেটা দেখলাম যে প্রচুর ফরেন কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভসরা এনএসডি তে আসছে, কথা বলছে, ইন্টারেস্ট শো করছে, তারা ডিসকাশনে আসতে চায়, সাপোর্ট দিতে চায়। এই জায়গাটা আমি দেখলাম যে সাপোর্টের কোনো অভাব নাই, কিন্তু আমরা সাপোর্টটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সঠিকভাবে একটা বাস্কেট তৈরি করে তুলে ধরতে এখনো পারিনি, যেটা হয়তো এনএসডি কাজ করবে এই জায়গাটাতে। কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক থাকতেই হবে, তা না হলে আমি আসলে কি ফলো করবো। এবং কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যে লেভেল সে মিট করেছে সেটা কিন্তু সার্টিফিকেটেও থাকতে হবে, যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট হবে। এবং আমরা দেখছি যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা এমপ্লয়ারদের কাছে অ্যাকসেপ্টেবল, এমপ্লয়াররা ভালো রেজাল্ট পেয়েছে এবং 5 ডিগ্রির মধ্যে তারা 4 এর উপর ফিডব্যাক দিয়েছে পজিটিভলি। সো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ছাড়া হবে না, এটা এখন আর এটা ছাড়া হবে না বলার প্রশ্নই নেই, কারণ এটা থাকতেই হবে, কিন্তু এটা আরো বিস্তৃত আকারে হবে এবং নিশ্চয়ই এটা এখন রিভিশনেও যাবে। আমি একটা কমিটি দেখলাম টেকনিক্যাল এন্ড এডুকেশন সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে সম্ভবত কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক রিভাইজ হচ্ছে না, টেকনিক্যাল না, এটা হলো বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন টিভি ছয় এবং পিএইচডি পুরোটা। এখানেও কিন্তু আরেকটা বিষয় আছে, যেটা হলো যে আমরা এই টেকনিক্যাল এন্ড জেনারেল এর কিন্তু একটা ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল ইন্টিগ্রেশন সম্ভবত এখন এটা হবে। এই ইন্টিগ্রেশনটা না হওয়ার কারণে আমরা কিন্তু ক্যারিয়ারটাকে ব্লক করে ফেলেছি টেকনিক্যাল যারা তাদের, তো এই জায়গাগুলোতেও অ্যাড্রেস করতে হবে। তো আমি বেসিক্যালি আই এম এ লার্নার ইন দিস ওয়ার্কশপ, আমি শেখার জন্যই আসলে এতক্ষণ পর্যন্ত থাকলাম এবং শিখলাম, বুঝলাম। সব স্টেক হোল্ডারদের কাছে আমার অনুরোধ থাকলো যে আমরা অ্যাকশন প্ল্যানটা যখন করবো আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন, এবং এনএসডিএ তার যাত্রা লগ্নে মাত্র 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে আমরা এখন পর্যন্ত সবার কাছে পৌঁছতে পারিনি, পৌঁছবো, এবং যে পদক্ষেপগুলো নেব সেগুলোতে নিশ্চয়ই কমপ্লিমেন্টারি রোল হিসেবে প্রত্যেকেই থাকবেন, এবং বাংলাদেশে আমরা একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে সক্ষম হব ইন টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন to meet the target of our government political target যেটা দাঁড়িয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ একটা কর্মশালায় দাওয়াত করার জন্য, যেটা আমার জন্য খুব ইউজফুল হয়েছে। ধন্যবাদ সবাইকে।